হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর কিছুটা বাংলা পড়া এবং কিছুটা অঙ্ক পড়া। কেন আমরা দুটো বিষয় পড়ছি, আমাদের সব বিষয়গুলো প্রায় শেষ হয়ে গেছে, শুধু বাংলাটা আর অঙ্কটা একটু বাকি আছে। আজকে আমরা দুটো বিষয় কিছুটা কিছুটা করে পড়বো, একটা চ্যাপ্টার বাংলার পড়বো আর একটু অঙ্কটাও একটু আগিয়ে নিয়ে যাবো। তো প্রথমে আমরা বাংলাটা করে নেব। বাংলায় আমাদের কতদূর হয়েছিল? যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা দেখো রেগুলার বেসিসে তোমাদের জন্য রেগুলার খেটে খুটে কষ্ট করে রাত জেগে ভিডিও করি। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ছেলেমেয়েরা আছে যারা সরাসরি আমার সঙ্গে কথা বলে ক্লাস করে। কেমন হয় তাদের ক্লাস একটু দেখে নাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যদি ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তাহলে এক্ষুনি আমার অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আলোচনা শুরু করি, সঙ্গে তোমাদের ছোট ছোট বন্ধু বান্ধবীদেরকে নিয়ে। তো কে কে আছে দেখে নিই। আমার সঙ্গে আছে সুকন্যা, আমার সঙ্গে আছে সুজিতা, ইদ্দা আর অবর্ণা। তো প্রথমে আমি সুকন্যাকে ডেকে নেবো। সুকন্যা হাত তোলো। সুকন্যা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা প্রথমে বাংলাটা একটা শেষ করব, তারপরে আমরা আজকে অঙ্কটা অনেকটা এগিয়ে নিয়ে যাবো। আমাদের বাংলা কত দূর হয়েছিল? আমাদের 39 নম্বর পৃষ্ঠা অব্দি হয়েছিল, তাই না? হ্যাঁ 39 পাতা অবধি। হ্যাঁ, এবার 40 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো বনের খবর কি আছে। হ্যাঁ, বনের খবর। তো আমরা বনের খবরটা আজকে ডিটেলসে আলোচনা করব। তুমি বন দেখেছো কোনোদিন? হ্যাঁ স্যার। আচ্ছা, বনে কি কি থাকে মোটামুটি? বনে পশু পাখি, অনেক গাছ থাকে। প্রথমে যেটা বলতে হবে যে বনের মেইন জিনিস হচ্ছে গাছ। অনেক গাছ থাকে। কি থাকে? অনেক গাছ, প্রচুর গাছ থাকে। গাছে গাছে ঠেকাঠেকি, মানে যেমন মেলাতে দোকানে দোকানে ঠেকাঠেকি হয়, বনে কিন্তু গাছে গাছে একদম ভিড় লেগে থাকে। প্রচুর গাছে ভিড়। হ্যাঁ স্যার। গাছে প্রথমে আমরা দেখতে পাবো বন, তারপরে দেখবো বনের মধ্যে প্রচুর গাছপালা, আর গাছে গাছে নানা রকমের ফুল ফল, সেগুলো খাওয়ার কোনো লোক নেই। আছে শুধু বাঘ, শেয়াল, ভাল্লুক, হাতি, এগুলো থাকে বনে। তো এইরকমই একটা বনের খবর আমরা আজকে পড়বো। তুমি আমার সঙ্গে পড়বে, তুমি রিডিং পড়বে, আর মানেগুলো আমরা দুজনে মিলে ডিসকাস করবো। লিখেছেন কে? কে লিখেছে? প্রমোদা রঞ্জন রায়। এর সম্বন্ধে আমরা জানবো। তো একটু পড়ো দেখি। লুসাই পাহাড়ের যে জায়গায় আমরা কাজ করছিলাম সে বড় ভয়ানক জায়গা। তাহলে যে জায়গাটায় কাজ করছিলাম, পাহাড়ের যে জায়গায় পাহাড়ে কাজ করছিলাম, সেই জায়গাটা দেখো, এখানে পাহাড়ে একটা ছবি দেওয়া আছে। এই পাহাড়টা কিন্তু খুব ভয়ানক, ডেঞ্জারাস। পাহাড়ের ভয়ানক বলতে এই পাহাড়ের ফাঁকে ফাঁকে সাপ থাকতে পারে, আবার হয়তো দেখা যাবে মানে কি এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকতে পারে, গা ছমছমে জিনিস থাকতে পারে। তো 650-700 বর্গ মাইল জায়গা, তার মধ্যে একটা একটা গ্রাম নেই। সঙ্গে প্রায় 60 পথ নেই। শোনো, একটা 650-700 মাইল বুঝতে পারছো না তুমি? মানে আমাদের মুর্শিদাবাদ থেকে কলকাতা যত দূর, অত দূর ধরে শুধু একটা কি জায়গা, যেখানে একটা গ্রাম নেই, মানে একটা লোকও বাস করে না, আর রাস্তাও নেই। সঙ্গে প্রায় 60 জন লোক, প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদি ঢের। খোরাক মানে কি? খাবার জিনিস। হ্যাঁ, সঙ্গে কি কি আছে? 60 জন লোক আছে। কতজন লোক আছে? আর সঙ্গে কি আছে? খাবার দাবার আছে, রান্নার জিনিসপত্র আছে, জিনিসপত্র ঘুমাবার জিনিসপত্র, তাবু, এগুলো সব আছে। হ্যাঁ। কোথায়? লুসাই পাহাড়ে। কোন পাহাড়? কত বড় পাহাড়টা? 600-700, 650-700 বর্গ মাইল জুড়ে। হ্যাঁ। তারপরে পড়ো। সেসব বইবার জন্য দুটো হাতিও আছে। তাহলে এই যে মালপত্রগুলো কিসে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে? দুটো হাতি করে।
হ্যাঁ, মালপত্র বয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাতিতে করে। তুমি দেখেছো হাতি? না স্যার, দেখোনি? চিড়িয়াখানাতেও দেখোনি? না স্যার। 10-12 জন লুসাই বন কেটে, বলো। মশাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে। অত করেও অত বড় মেহনতের মেহনতের পর একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। বেশ আগ- অগ্রসর বেশ হওয়া যায় না। তাহলে আগ্রহ রাস্তাটা কেমন? ধরো এখানে এখানে এমন রাস্তা পা বেরোবার জায়গা নেই। এখানে ধরো পা বেরোতে গেলে কি করতে হচ্ছে? এখানে আমাদেরকে আগে জঙ্গলটাকে গাছ কেটে কাটতে কেটে হচ্ছে, যেতে। গাছকে কেটে দিতে হচ্ছে, কেটে দিয়ে এইরকম ফাঁকা করতে হচ্ছে, নিয়ে ওই ফাঁকার ভেতর দিয়ে তখন যেতে হচ্ছে। তো একদিনে যাওয়া যাচ্ছে 4 থেকে 4 পাঁচ 4-5 মাইল। 4-5 মাইল, মানে 4 মানে 8 কিলোমিটার থেকে 8-10 কিলোমিটার যাওয়া যাচ্ছে। 1 মাইল হ্যাঁ, সমান 2 কিলোমিটার। 1 মাইল সমান কত? 2 কিলোমিটার। হুম, এত ঘন বন যে আগানোই যাচ্ছে না। তারপরে পড়ো। সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে, তখন কারো হাত পা যেন চলতে চায় না। এত তারপর খাস্তা হয়, মানে এত ক্লান্ত হয় যে আর হাত পা চলতে যায় না, মনে হয় যে একেবারে ঘুম হয়। হ্যাঁ, তার উপর আবার পাহারা দিতে তার হয়। তার উপর আবার পাহারা দিতে হয়। সে ঘোর বনে মানুষ নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলবিল। কিলিবিলি। কিলিবিলি। তারপর সন্ধ্যার পা পর ফেলতে পা গেলে ফেলতে মনে গেলে হয় এই বুঝি মনে হয় বাঘই মারালাম। মারালাম মানে বাঘই খিঁচে নিলাম। বাঘকে পায়ে খিঁচে দেওয়াকে বলা হয় বাঘই মারালাম। এমন নরম তুলতুলে জায়গাগুলো, মানে খড়কুটো পড়ে আছে, পা দিলেই মনে হচ্ছে যেন বাঘ খিঁচে ফেললাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ, আমি একটু পরে কোশ্চেন করছি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, সৃজিতা বলো। সৃজিতা, পড়ো, তারপরে পড়ো। এই তো এই পড়ো। যে বেলা সন্ধ্যা 9টা-10টার আগে বলো। বলো, কাকে রাখলো? তোমাকে তো। সৃজিতা বলো। হ্যাঁ স্যার। বেলা পড়ো এবার। বেলা 9টা-10টার আগে বেলা আর সূর্য দেখা যায় না। আচ্ছা, কেন সেখানে কি এক 10টার এক সময়? আচ্ছা জায়গায় শোনো সৃজিতা, ওখানে কি জায়গায় 10টার সময় সূর্য ওঠে? ওখানে কি 10টার সময় সূর্য ওঠে না? কেন অত হ্যাঁ, দেরি হয়? 9টা-10টার আগে সূর্য দেখা যায় না কেন গো? কেন বলো তো? ওই জায়গাটা পাহাড়ি এলাকা বলে। না, ওখানে এত ঘন জঙ্গল যে নিচের দিকে যখন সূর্য থাকে, বেবি সান যখন থাকে সকালবেলায়, তো একদম পৃথিবীর গায়ে গায়ে থাকে, তখন এই গাছের আড়ালে ঢাকা পড়ে থাকে, তখন সূর্যকে দেখাই যায় না। এবার উঠতে উঠতে যখন মাথার উপরে ওঠে, 10টার সময় যখন এরকম জায়গায় ওঠে, তখন একটু একটু সূর্যের আলো পড়ে। বুঝতে পারলে সৃজিতা? হ্যাঁ, ঘন জঙ্গলের জন্য সকাল সকাল সূর্য দেখা যায় না। সকাল 10টা, 9টা-10টার আগে সূর্যই দেখা যায় না। এক এক জায়গায় এমনকি ঘন বন যে আকাশ দেখবার জন্য, উপরে সব গাছপালা। তারপরে পড়ো। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। হুম, আমি আমি সকালের সকলের আগে আগে চলি। আগে আগে চলি। চলি সঙ্গে একজন ঝুড়ি বুড়ো লুসাই। ঝুড়ো লুসাই থাকে। সে সে বড় বড় শিকারী। বড় শিকারী। আর না, তার পিছনে দুজন খালু খালাসি। খালা
খালাসি খালাসি ড্রাইভার থাকলে তার খালাসি থাকে সেরকম। হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে তালবেসে জফলাকার শ্যামলালের হাতে আমার দূরবীন, লালের হাতে আমার দূরবীন, আর টোটার থলি মানে আমার ব্যাগটা কার কাছে আছে? আমার ব্যাগটা আছে শ্যামলালের কাছে। শ্যামলাল কে? শ্যামলাল একজন খালাসি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে লেখকের ব্যাগটা আর বন্দুকের টোটার থলিটা কার কাছে আছে, তখন বলতে হবে শ্যামলালের কাছে আছে। হ্যাঁ আচ্ছা, সামনে কে যায়? লেখক নিজে যায়। আর তার সঙ্গে সঙ্গে কে যায়? একজন লুসা, পুরো লুসা। কে বড় শিকারী? সেই লুসাই বড় শিকারী। শিকারী। আর শিকারী পেছন পেছন দুজন থাকে, একজন শ্যামলাল থাকে আর আরেকজন অন্য লোক থাকে। তার আরেকজনের কাছে কি থাকে? জল থাকে। অন্যজনের হাতে থাকে আমার খাবার জল। তিনজনের হাতেই একখানি দা। তিনজনের হাতে কি থাকে? দা থাকে। দা চেনো? দা হাতে দা এইরকম হয়। দা মা কালীর হাতে খড়গ থাকে তো ওই রকম টাইপেরই হয় দাটা, খুব ধারালো। এখানে একটা হাতল থাকে, এটা দিয়ে গাছ গাছ করে গাছ কেটে যায়, গাছকে কেটে দেওয়া হয়। দাও বলা হয় দা। তুমি দেখেছো দা? হ্যাঁ। আচ্ছা, তারপরে পড়ো। আমরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের 8 মাইল বা কিছু বেশি আগে যায় মানে। আচ্ছা, প্রত্যেকটা গাছ ধরো এরকম ভাবে গাছ আছে, এই প্রত্যেকটা গাছে একটা করে দাগ দিয়ে দেয়, ওরা একটা নিশান দিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়। কেন বলতো? কারণ ওইখান দিয়ে ওরা গেছে। এবার যদি আবার ওরা ঘুরে, মানে জঙ্গলে কি হয় বলতো, এরকম ঘুরপাক হয়ে যায়। যদি দেখে দাগ পড়ে গেছে তখন তারা জানবে যে এই রাস্তায় আমরা গেছি আর এই দিকে যাব না, তখন অন্যদিকে যাবে। হ্যাঁ, পরিচিতি সংকেত হিসেবে গাছে দাগ দিয়ে দেয়। পরীক্ষা যদি কোশ্চেন আছে যে তারা রাস্তা বানিয়ে যাওয়ার সময় রাস্তার গায়ে কি চিনারি দেয় বা কি পরিচিতি লাগায় বা কি মার্কিং করে, তখন বলতে হবে দাগ দিয়ে দেয়। তারপরে পড়ো। আর সেই দাগ দেখে লুচাই কুলিরা কুলিরা বনে কেটে পথ তৈরি করে। হাতি আর বাকি নিয়ে আসে। অনেক বড়, এবার ছোট রাস্তা হলে আসতে পারবে না, সেই জন্য হাতি আর অন্য কিছু নিয়ে আসতে একটু বড় রাস্তা করে। কারা করে না? ওই লুসাই কুলিরা। ওই অঞ্চলের লোকেদেরকে কি বলা হয়? লুসাই বলা হয়। লুসাই। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, পরে কোশ্চেন ধরছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মিলি বলো। মিলি শুনতে পাচ্ছ আমার কথা? পড়ো এবার থেকে, এখান থেকে। রোজই এমনি করে চলতে হয়। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটোই ওই গাছ ডিঙোবে কি করে। ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম, আর এমনি করে পায়ের নিচেই যেন একটা কি হুড়মুড় করে উঠলো। জিজ্ঞাসা করলাম, কেয়া হাইরে? শ্যামলাল বললেন, হনুমান হোগা হুজুর। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে
কামানের গোলার মতো, কামানের গলার মতো বেরিয়ে এলো গন্ডার এক দাঁড়াও। তাহলে এবার এই একটা বড় গাছ পড়ে আছে, এখানে কি পড়ে আছে? গাছ। এই গাছটা অনেক উঁচু, তাহলে এখান দিয়ে মানুষ যেতে পারবে না। এরা গাছের উপর উঠলো, যেই না নামতে গেছে একটা সলাম করে একটা গন্ডার ওই রাস্তা দিয়ে চলে গেল। কামানের গোলা মানে কামান, আগেকার দিনে রাজাদের কামান থাকতো, দেখেছো? না স্যার। বন্দুকের মতো এরকম কামান থাকতো, যখন কেউ শত্রুরা আসতো এখানে বারুদ ভরে দিত আর এসে দুম করে গিয়ে শত্রুদের গায়ে গিয়ে বমটা পড়তো। হ্যাঁ। কামান জিনিসটা। এক তারপরে পড়ো। নজর আমাদের দিকে দেখেই ঘোষ বলে দৌড় দিল। আমি পেছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি, শ্যামলাল বন্দুক দেবে, কিন্তু কোথায় শ্যামলাল? সে তখন ওই প্রাণ বাঁচানোর সোজা পথ খুঁজছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম, কিন্তু তখন ওই গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে, আর তাকে খুঁজে পেলাম না। পরের দিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি। আজকের পথ নালায় নালায়, সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল। ভোরবেলা স্টপ। আচ্ছা, গন্ডার দেখেছো কোনোদিন চিড়িয়াখানায়? স্যার, গন্ডারের চামড়াটা খুব মোটা, লেখক যদি গুলিও মারে না, গন্ডারের চামড়ায় লাগবে, লেগে ঘুরে এসে লেখকের গায়ে লেগে যাবে, এরকম মোটা। তাহলে শ্যামলালের হাত থেকে বন্দুকটা কেড়ে নিল, শ্যামলাল ভয় লুকিয়ে গেছে এরকম করে, আর ধূপ করে লেখক নেমে বলছে দেখি, টোটো বললো, কিন্তু আর পেলেই তো গন্ডার কোথায় গা ঢাকা দিয়েছে, লুকিয়ে গেছে। তারপরে ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়। ভোরবেলায় কেন শিকার পাওয়া যায় বলতো? ক্লাস 2 আমরা পড়েছিলাম, ভোরবেলায় পশু পাখিরা জল খেতে আসে, তারা তাদের গোপন ডেরা থেকে বেরোয়, সেই কারণে ভোরবেলা শিকার পাওয়া যায়। সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলছি। শিকার সামনে পড়ছে, কিন্তু মারতে পারছি না, একে ঘোর বন, তাই কুয়াশা। শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যা। হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে। তাজা পাঞ্জা মানে 5টা আঙুলের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। তাজা পাঞ্জা মানে আজকে হেঁটেছি। পাখিরও অভাব নেই, গোটা 2 ফেজেন্ট মেরেছি। হাতির পথ ধরে নালায় তাকে কখনো কখনো আবার ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি। কোন নদীর দিকে? পাকুয়া নদীর দিকে। তাহলে লুসাই পাহাড়ের কাছে একটা নদী আছে, কি নাম? লুসাই পাহাড়ে পাকুয়া নদী। স্যার, ওই ফেজেন্ট মানে ওটা কি? একটা পাখির নাম, ফেজেন্ট। আজ রাতে, ঠিক আছে, আজ রাতে সেখানে ক্যাম্প করব। ক্যাম্প বলতে কি বলতো? তাঁবু খাটাবে ওখানে। কোথায়? এই পাকুয়া নদীর তীরে ক্যাম্প করবে, মানে সবাই মিলে একটা তাঁবুর ঘর করবে, ত্রিপলের ঘর, আর ওই ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে কেন বলতো? যাতে কোনো পশু পাখি না আসে। আগুন দেখলে সবাই ভয় পায়, তো সেই জন্য ওখানে পশু পাখি আসবে না, আগুন জ্বালিয়ে সেখানে বসবে। এটাকে বলে ক্যাম্প। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা নামলাম। তার মধ্যে
নামলাম। লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলার পিছনে। শ্যামলাল তখনও নালার ভেতর নামেনি। আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব। এমন সময় আমাদের সামনের ভারী একটা জলকাদা তোলপাড়ের শব্দ হলো। নিশ্চয় প্রচন্ড জোরে একটা বুঝতে শব্দ। পারলাম হাতি গন্ডার বা কাদা লুটিয়ে আসছে, অশেষ করেছিল। আয়েস আয়েস মানে হাতিগুলো কাদার মধ্যে লোটোপটি করছে, লুকিয়ে লুকিয়ে আয়েস করছে, মজা করছে, আয়েশ আমাদের করছিল। তারা পেয়ে ব্যস্ত হয়ে উঠছে। আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে দু লাফে নালার যে পারে থেকে নেমেছিলাম সেখানে উঠে গেল। ওরে বাপরে করে একদম না, আবার ডাঙাতে উঠে গেলাম। ব্যাপার গুরুতর। বিশাল দেহ এক গন্ডার, জমদূতের দাদামশাই মতো। গন্ডার যদি একবার তারে পেটে একদম দিবে সিং ভরে, এমন বদ গন্ডার জিনিসটা। সেই জন্য যমদূতের দাদামশাই। কে যমদূতের দাদামশাই? কাকে যমদূতের দাদামশাই বলা হয়েছে? গন্ডারকে। বিশাল একটা গন্ডারকে যমদূতের দাদামশাই বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তো দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে, নাক দিয়ে নিঃশ্বাস বার করে, রাগটা লাল দুটো চোখ মিট মিট করছে, এমনি করছে কেন? কান দুটো পেছন দিকে হেলানো। আর না, আমরা আমার পকেটে মাত্র 3টি গুলিওয়ালা টোটো, মাত্র গুলি, ফুট 15 চওড়া নালা। মানে ও পাশে এই পাশে আছে গন্ডার, এ পাশে আমরা, আর এখানে এখানে কি আছে? একটা নালা আছে, এখানে আমরা আছি। এই নালাটা 15 ফুটের চওড়া, বেশি দূর নয়, আমাদের ঘরের সমান। ওপারে গন্ডার শ্যামল পালিয়েছে। লুসাইটি ক্রমাগত বলছে, মারো সাহেব মারো। তার মুখে দাখানা, পা তুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যা একেবারে ভুলে গেছি। তার উপর পায়ে বুট, বুট মানে জুতো পরা আছে, কাজে ধীরে ধীরে বন্দুকের গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। গন্ডার যদি নালা পার হয়ে পারে আসতে চাই তবে গুলি চালাবো, নইলে চালাবো না। লুসাই খালি বলছে মারো মারো, কিন্তু 3টি মাত্র গুলি সম্বল। গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? গুলি মারবে যদি, তাও যদি গুলিটা একটু আধটু লেগে যায়, গন্ডার এসে দেবে মাথা ফাটিয়ে একদম সিং ভরে। যাই হোক, আমাকেও গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে পড় থেকে একটা হুঙ্কার দিল, জোরে পাহাড়ে উঠে গেল। আর তার সামনে যত বাঁশ পড়লো সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম। আধ মাইলও যায়নি, আবার সামনে ভীষণ হুড়মুড়ি, তারপর মরমর করে বাঁশ ভাঙার শব্দ, তারপর কি ভীষণ গর্জন। সারা বন থরথর করে কেঁপে উঠলো। এবার একটু বেকায়দায় লুসাই বুড়ো আশেপাশে গাছ নেই, কিসে চড়বে? শ্যামল হতবাক ইতিমধ্যেই এসে জুড়েছে। টোটোর থলে থেকে 8-10টা গুলি ভরা টোটো নিয়ে ইতিপূর্বে পকেটে পুরেছি। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম। দাঁতওয়ালা হাতি হয় পাগল, তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে। লুসাই বলল, বোধহয় সেই গন্ডারটা ওর সামনে পড়েছে। তাহলে গন্ডারটা কার সামনে পড়েছে? হাতির সামনে পড়েছে। এবার তো খেলা। বুঝতে পারছো তো পড়াটা? আচ্ছা, তোমাকে কোশ্চেন ধরি একটা। এই এখানে যে নদীটা আছে, নদীটার নাম কি? নদীটির নাম পাকুয়া নদী। লেখক কি পাখি মেরেছিল? ফেজেন্ট।
প্রেজেন্ট মেরেছিল। হুম, ঠিক। আচ্ছা, যমদূতের বড় দাদা কাকে বলা হয়েছে? যমদূতের দাদা, গন্ডারকে। যমদূতের দাদা গন্ডারকে বলা হয়েছে। ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। অবর্ণা বলো, শুনতে পাচ্ছ? অবর্ণা, হ্যাঁ স্যার। তারপরে পড়ো। হাতিটা কিন্তু হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না, 3-4টে ডাক দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো। হাতির আমরা ডাক কেমন? প করে হাতির ডাক কেমন? স্যার, স্যার জানি না। হাতি কেমন করে ডাকে? ও করে সুর দিয়ে ডাকে না? হ্যাঁ। কবার ডাকলো? 3-4টে ডাক হলো। আমরাও চলতে লাগলাম। আমরা আমরা পাকোয় পাকুয়া নদীর কিনারায় পৌঁছালাম। নদীটা 70-80 হাত চওড়া হবে, তাতে এক কোমর জল। নদীর ধারে হাতির পায়ে তাজা দাগ, একটা পিছনে একটা, তার পিছনে একটা। পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে এক পাল হাতি গেছে। তাহলে ওই জায়গা দিয়ে কতটা হাতি গেছে? অনেকগুলো হাতি গেছে। পায়ের দাগ দেখে আমি বললাম 5-7টা হাতি হবে। লুসাই যারা বুড়ো বনে ঘোরাঘুরি করে তারা পায়ের দাগ দেখে বুঝে নেয় যে কতক্ষণ আগে হাতিটা গেছে, কি গেছে, কটার সময় গেছে, সব বলতে পারে। লুসাই বুড়ো ভালো করে দেখে বলল 40-45টার কম নয়। ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে, আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল। আমি আমি পাহাড়ে পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। লুসাইকে বললাম ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো। লুসাই ওপারে চলে গেল, শ্যামলালও বন্দুকটা সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হুম 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 করে পিছনের লোকদের ডাকতে বললাম। খাবারওয়ালা খালাসি, তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে। যাই খিদে পেয়েছে। বারদুই হু হু করে উঁচিয়ে চেঁচিয়ে অমনি আমার পায়ে উপরে একটা আমার পাহাড় থেকে একটা পাহাড় হাতি হু হু করে করে বলে ডেকে উঠলো। উঠলো। আর আর আমার ওখান থেকে 50-60 হাত দূরে আরো অনেক অনেক হাতি গুড়গুড় শব্দে করে তার জবাব দিতে লাগলো। দিতে লাগলো। আমি আমি আবার চেঁচালাম। হাতিগুলোকে আবার ঠিক তেমনি করলো, আমি যেমন করছি হু হু হু, হাতিগুলোও করছে করছে, মানে একই রকম করছে। আবার আবার চেঁচালাম, আবার আবার তাই হলো। একটা হাতি পাহাড়ের উপরে হু হু করে, আর করে বাকিরা নালার কিনারা থেকে হু হু করে শব্দ করে, আর নাকে ফোঁস ফোঁস শব্দ করে করে। এমন সময় আমার মাথার উপর থেকে মরমর করে বাঁশ ভাঙার আওয়াজ হতে লাগলো। এবার আমার পাহাড়ে আছি, এবার দেখছি এখানে এখানে মাথার উপরে বাঁশটা ভাঙছে। আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই খুব বড় ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, চলে এসো চলে এসো চলে এসো। 3-4টে হাতি 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে। কি রকম জানোয়ার ডাক! আমার মাথা থেকে বোধহয় 100-150 গজ, 100-125 গজ উঁচু থেকে নেমে এসেছে। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল। তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ে উঠে গেল, হই 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 করতে লাগলো, হল্লা জুড়ে দিল, চিৎকার করতে লাগলো। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম, হাতি আর দেখতে পেলাম না, তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর নদীর জল ঘোলাটে হয়ে উঠেছিল। 4টে 4:30-র সময় অন্য লোকজন এসে পৌঁছালো।
নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো। খুব বড় বড় ধুনি আর পাহাড়ের বন্দোবস্ত করা বন্দোবস্ত করা হলো। ধুনি, ধুনি মানে একদম যারা যারা খুব ভালো করে মানে পিটতে পারে এরকম ধনী লোক। আর দুটো পাহারাদার রাখা হলো। আগেই বলেছি আমাদের সঙ্গে দুটো হাতি ছিল। মতুয়ারা রোজ তাদের চড়ে খাবারের জন্য বন ছেড়ে দেয়, খাবারের জন্য বনে ছেড়ে দেয়। তাহলে কি করে মাহুত মানে হাতি চড়াই যারা, হাতি যারা পোষে তাদেরকে বলা হয় মাহুত। হাতির যারা দেখভাল করে তাদেরকে বলা হয় মাহুত। মাহুতরা কি করে, তাদের খাবারের জন্য হাতিকে ছেড়ে দেয় বনে। সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলো। ছেড়ে দিলে বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে, নয়তো মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো। হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে। এমনি করে জোরে জোরে ঘোরাবে, এই হাতি পালা 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 পালা, এরকম ভাবে মশালটা দেখাবে। এমনি করে লুসাইলা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি। অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো, আর বোধহয় ধুনির আলোতে তাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো। ফটকা লাগালো। ও দুটো আবার ওখানে কি করছে, ওরা ভাবছে ওদের দলেরই হাতি, ওখানে আবার কি করছে, 5-7টা হাতি মিলে এপারে আসবার জন্য একবার নদীতে নামে। তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটফট করে চিৎকার করতে লাগে, আরম্ভ করে। অমনি আমাদের লোকরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারে বনে ঢোকে। রাত এইভাবে কাটলো। ভোরবেলা কতগুলো হাতি পূবের পাহাড়ে আর কতগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল। ঠিক আছে অপর্ণা, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ রোজ বলো। রোজ, 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 রোজ শুনতে পাচ্ছ? রোজ, হ্যাঁ রোজ শুনতে পাচ্ছ? রোজ, যা রোজ শুনতে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? চলো প্রশ্নগুলো দেখো। স্যার। রোজ শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ বলো। স্যার, আপনার কথা কোনো শোনা যাচ্ছে না। আবার হাত তোলো। হাত তোলো রোজ। হ্যাঁ শুনতে পাচ্ছ কথা? দেখো তো। হ্যালো, হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? কোশ্চেন গুলো করো, 3 নম্বর থেকে শুরু করো। বর্ণ বিশ্লেষণ হ্যাঁ, করো। একটা করো, ক্রমাগতটা করো তো। বর্ণ বিশ্লেষণ। ক্র মা যুক্ত র, ক যুক্ত র যুক্ত অ, যুক্ত আ, অ নাই, আকার আছে না, ক্রমা যুক্ত গ যুক্ত অ যুক্ত ত। স্যার ক্র 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 অটা আসছে, অ হবে না, অ ক যুক্ত ক্রমা, তারপর আচ্ছা আছে আচ্ছা আচ্ছা, এখানে একটা ম হবে। ঠিক র যুক্ত অ হবে। ঠিক। ক্র যুক্ত অ, ও মা, ম যুক্ত আ, ক যুক্ত আ, ক যুক্ত অ যুক্ত র। যুক্ত ম যুক্ত আ,
যুক্ত গ যুক্ত অ যুক্ত ত যুক্ত অ। ক্রমাগত। আচ্ছা ঠিক আছে, তুমি চারের গুলো দেখো তো ত কি বলেছে। যুক্ত অ। চারের গুলো বলো। চারের গুলো, বনের খবর অনেক গল্পটিতে এমন এমন অনেক শব্দ আছে। চারেরটা পড়ো। যে যে যা হাত দিয়ে যুক্ত, যেমন করে বলছো। হুম 40 45 হ্যাঁ 40 45 ঠিক। এখানে 40 45 আর কি আছে? 5 7টা। ঠিক 5 7টা। আর 10 12টা। 10 12টা ঠিক। তাহলে আমরা যখন দেখছি কোনো সংখ্যাবাচক শব্দ থাকছে তার মধ্যে হাইফেন থাকে, তাই না? হুম তারপরে 5এরটা দেখো। ধর্নাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো। এখানে কিলিবিলি মানে একবার অনেকগুলো আছে, এটা বোঝাচ্ছে। বেশি বেশি, হুড়মুড় মানে তাড়াহুড়ো করে পড়ে যাওয়া। মিটমিট মানে খুবই আবছা। পটপট মানে তাড়াতাড়ি। মরমর করা মানে সবগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়া। থরথর মানে খুবই কাঁপা। গুড়গুড় মানে প্রচন্ড মেঘ ডাকা। ফেঁসে ফোঁস ফোঁস মানে রাগে নিঃশ্বাস ছাড়া জোরে জোরে। তো এগুলো হচ্ছে ধর্নাত্মক শব্দ, মানে বেশি পরিমাণে বোঝায়, বেশি পরিমাণে বোঝায়। হুম আমি কিলিবিলি অনেক দূরে বেড়াতে আমাদের গেছিলাম। কিলিবিলি দিয়ে একটা বাক্য রচনা করলে, আমাদের পুকুরে মাছগুলো কিলিবিলি করে, হবে না? রোজ হবে না? রোজ বলো। হুড়মুড় দিয়ে কি হবে? ঝড়ের দাপটে বাড়িখানা হুড়মুড় করে ভেঙে পড়লো। মিটমিট দিয়ে কি হবে? অন্ধ লোকটা মিটমিট করে চায়, বা আকাশে মিটমিট করে তারা দেখা যায়। আকাশে মিটমিট তারাগুলো মিটমিট করে। রোজ শুনতে পাচ্ছ না আমার কথা? ঠিক আছে। হ্যাঁ ঈশান বলো। ঈশান। হ্যাঁ স্যার। ঈশান আচ্ছা, ফোঁস ফোঁস দিয়ে একটা বাক্য রচনা করো তো। ফোঁস ফোঁস। মিতা আজকে খেলায় হেরে গেছে বলে সে রাগে ফুসফুস করছে। বাহ, ভেরি গুড। একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে এমন কয়টি শব্দ তোমার গল্পে আছে, এখানে খুঁজে বার করো। যেমন ডালে ডালে আছে, জলে জলে আছে, এক এক দিকে এক একটা, এক এক। আর কি আছে? চলতে চলতে আছে, তাই না ঈশান? হ্যাঁ স্যার। এরকম শব্দগুলো খুঁজে বার করতে হবে। বিস্তীর্ণ এলাকাকে বলা হয় বর্গ মাইল। হ্যাঁ, বর্গ মাইল বলতে মানে এদিকে 1 বর্গ, এদিকে 1 বর্গ মাইল, এদিকে 1 মাইল, এদিকে 1 মাইল, এলাকাটাকে বলা হয় বর্গ মাইল। 7এরটা দেখো। বেলা 9টা 10টার আগে আর সূর্য দেখা যায় না। পড়ো তো একটু। বেলা 9টা 10টার আগে আর সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জো নেই। ঠিক মনে হয় মনে হয় সন্ধে হয়ে এসেছে। আমি সকালের আগে আগে চলি। সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে। সে বড় শিকারী। তার পিছনে 2জন খালাসি। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল। এখানে 3জনে আমাদের কি করতে হবে বলো তো?
এখানে আমাদেরকে বাক্যটাকে ছোট ছোট বাক্যে ভাঙতে হবে। বেলা 9-10টার আগে আর সূর্য দেখা যায় না, এইখানে একটা বাক্য হয়ে গেল। এক এক জায়গায় এমনই ঘন যে আকাশ দেখবার জো নেই, এখানে থামতে হবে, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে, এখানে দাঁড়াতে হবে। আমি সকলের আগে আগে চলি, আমি সকলের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো। আমি সকলের আগে আগে চলি, এখানে কমা দিতে হবে, সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে। থাকে পরে এটা লুসাই সম্বন্ধে বলছে, সে বড় শিকারী, তার পিছনে শিকারী এখানে দাঁড়িয়ে হয়ে যাবে, তার পিছনে দু একজন খালাসি, তার পিছনে দু একজন খালাসি, কমা, তাদের মধ্যে শ্যামলালের হাতে থাকে, এবার খালাসিটা কে না শ্যামলাল, তাদের শ্যামলালের হাতে থাকে আমার খাবার জল, আমার খাবার জল এখানে দাঁড়িয়ে হয়ে যাবে। তিনি তিনজনের হাতেই এক একখানি দা এখানে দাঁড়িয়ে। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে ছেদ জ্যোতি বসাতে চাইছি। ছেদ জ্যোতি মানে কোথায় আমাদের থামতে হবে। আমরা সব বাক্যটা একসঙ্গে পড়তে গেলে আমরা হাঁপিয়ে উঠছি। বেলা 9-10টার আগে আর সূর্য দেখা যায় না, এক এক জায়গায় দেখো দমটা পড়ছে না, তাহলে যেখানে দম নেওয়ার প্রয়োজন সেখানে আমরা পূর্ণ মাত্রায় দাঁড়িয়ে দেবো। হ্যাঁ, বুঝেছো ঈশান? হ্যাঁ স্যার। এক এক জায়গায় যতটা আমরা পারবো একসঙ্গে। তো বইয়ে এটা করা আছে, দেখবে বইয়ের ওইটা দেখে বই থেকে এই লাইন দুটো তুলেছে, এটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর যখন একটা লোকের সঙ্গে, ধরো রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে, তো এইখানে যদি বলে সে, তাহলে সে এর পরে একটা কমা হবে, সে রোজ স্কুলে যায়, সেটা কে না রাম। এইখানে দেখো খালাসি দুজন, পিছনে দুজন খালাসি, খালাসিটা কে এখানে কমা দিয়ে, তাদের মধ্যে একজন শ্যামলাল, এখানে এই খালাসি সম্বন্ধে বক্তব্যটা বলছে, ওই জন্য এখানে একটা কমা হবে। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। 8-এরটা দেখো, গল্পটিতে কোন কোন পশুর পাখির উল্লেখ আছে? 1 নম্বর কি আছে বলো, প্রথম থেকে কি কি পাখির উল্লেখ আছে? হাতির কথা আছে, হাতি। হ্যাঁ স্যার আছে। বাঘ আছে, বাঘ। হ্যাঁ স্যার, বাঘও আছে। গন্ডার। হ্যাঁ স্যার, গন্ডারও আছে। হরিণ। হ্যাঁ স্যার। প্রথম দিকেই বলে দিয়েছে হরিণ। তারপর হনুমান আছে, হনুমান। হ্যাঁ স্যার। তারপরে মোষ আছে, মোষ। হ্যাঁ স্যার। বুনো মোষ। আর পাখি বলতে আছে ফেজেন্ট পাখি, একটাই পাখি আছে ফেজেন্ট। লেখক যেটা শিকার করেছিল, কটা করেছিল? 2টি পাখি শিকার করেছিল, 2টি ফেজেন্ট পাখি শিকার করেছিল। হয়ে গেল। 9টা দেখো তো কি করতে হবে। লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা জুড়ে? স্যার, পাহাড়ের বিস্তার কতখানি জায়গা জুড়ে? 2.5, 600 বা 700-800 মাইল। 600 থেকে 700 বর্গ মাইল, 600 থেকে 700 বর্গ মাইল। 600 থেকে 700 বর্গ মাইল। বর্গ মাইল, 1 মাইল মানে 2 কিলোমিটার, তাই না বলো? হ্যাঁ স্যার। 700 বর্গ মাইল, 600-700 বর্গ মাইল। লুসার পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কেন বলো তো? কারণ লুসাই পাহাড় অনেক বিশাল বড় পাহাড়, গভীর জঙ্গল, মানে ঠিক মতো আলো পৌঁছায় না, রাস্তা নেই, একটা গ্রামও নেই, কোনো লোকই থাকে না। তারপরে আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু, বড় বড় জন্তু জানোয়ার, তাই না? কি বলো? সেই জন্য লুসাইকে ভয়ঙ্কর জঙ্গল বলা হয়েছে। 9-3-এরটা দেখো তো, হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হতো? হাতির রাস্তা পাওয়া গেল লোকজনের মজা হতো, কারণ তো তারা ওই রাস্তার জন্য গাছ কাটতে হতো না, গাছ কাটতে হতো না। আর তারা ওই রাস্তা দিয়ে চলে গিয়ে হাতি শিকার করতে পারতো সহজেই। হ্যাঁ, তারা সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারতো। তারপরে গন্ডার দেখে
শ্যামলাল কি কি করেছিল? বলো। গন্ডার দেখে শ্যামলাল দুটো লুকিয়ে গেছিল। লুকিয়ে যায়নি? ছুটে পথের খোঁজ করতে লেগেছিল, পথের খোঁজ। বুঝতে পেরেছো? শ্যামলাল ছুটে পালিয়ে গিয়ে পথের খোঁজ, পান বাঁচাবার জন্য ছুটে পালিয়ে পথের খোঁজ করছিল। মানে কোন দিকে রাস্তা আছে, কোন দিকে রাস্তা আছে, এরকম করছিল। ওরে বাবারে, গন্ডার পালাও। দ্বিতীয় বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায় না কেন? কারণ কারণ সেই সব পশু পাখিরা বনের মধ্যে মিলিয়ে যায় আর খুঁজে পাওয়া আসে যায় আর চলে যায়, আসে দেখা যায় আর টুক করে পালিয়ে যায়, আসে আর পালিয়ে যায় না। হ্যাঁ স্যার, কি বলো? আসে আর পালিয়ে যায় এবং বনের মধ্যে মিলিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না তাদের। ঠিক। পাকোয়া নদীটির বর্ণনা দাও। 70-80 হাত চওড়া, কোমর অব্দি জল থাকে, তাই না বলো? হ্যাঁ স্যার। কোমর পর্যন্ত জল থাকে। কি থাকে? গন্ডাররা এখানে কি করে? গন্ডাররা এখানে নেমে জলের সঙ্গে কি করে? জলের সঙ্গে হাবুডুবু, কাদার সঙ্গে কি করে? কাদার সঙ্গে হাবুডুবু। হ্যাঁ, কাদায় লুকোচুরি খেলা খেলে, লুকিয়ে থাকে। আচ্ছা দেখো তো, লেখকের হু করে চিৎকার শুনে হাতিরা কি করেছিল? লেখকের মতো একই রকম শব্দ করেছিল না? হ্যাঁ স্যার। লেখক যা করছে হু হু হু, তো হাতিরা করছে, লেখকের মতোই করছিল, তাই না? রাতে কোথায় তাঁবু খাটানো হলো? পাকোয়া নদীর পাড়ে। কোথায়? বাঁকুড়া নদীর পাড়ে। মানে পাকোয়া নদীর পাড়ে, কিন্তু এটা তাঁবুটা ফেলা হয়েছিল। মাহুতরা রাতে কোথায় হাতিদের বাধা বেঁধে রেখেছিল? তাঁবুর পাশে নাকি? বলো। হ্যাঁ স্যার। তাঁবুর কাছে বলতে পারো। কেন বলতো তাঁবুর কাছে রেখেছিল? যাতে জঙ্গলি হাতিরা বলবে, এই ভাই হাতি চল চল চল, তুই কি করছিস মানুষের সঙ্গে, নিয়ে ওদেরকে ভুলিয়ে নিয়ে চলে যাবে। তারপর ভেতরে গিয়ে একদম দিবে গুঁতো দাঁতে করে, নিয়ে মেরেই ফেলে দিবে শেষে, তাই না? হ্যাঁ স্যার। সেই জন্য রাতে ওরা তাঁবুর কাছে বেঁধে রেখেছিল, আর প্রোটেকশন হিসেবে পাহারাদার ছিল। আর করেছিল, বড় বড় কাঁচা বাঁশের মাথায় বাঁশের তৈরি মশাল তৈরি করেছিল, আগুন জ্বালানো। হাতি এলেই সেই মশালটা ঘুরিয়ে ঘুরিয়ে হাতিদেরকে তাড়ানো হতো। এইভাবেই কি করতো, লুসাইরা নিজেদের ক্ষেত থেকে হাতি তাড়ায়, তাই না? এটা উত্তর হয়ে গেল। একই উত্তর, কিভাবে হাতি তাড়ায়? মশাল জ্বালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাতি তাড়ায়। লেখকের শুকনো নালার নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। শুকনো নালায় নেমেছে, যেই না নেমেছে অমনি নালা থেকে এক বড় গন্ডার কি করেছে? পালিয়ে গেছে। লাল চোখে একটা গন্ডার এগিয়ে আসছিল। তারপর লোকেদের হইচই, আর লেখক কি করেছিল? লেখক একদম বন্দুক রেডি করে বসেছিল, যদি আসে তাহলে গুলি করবে। অথচ লেখকের কাছে বেশি গুলি ছিল না। কটা গুলি ছিল? মাত্র 3টে। 3টে গুলি ছিল। ঠিক। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম, হ্যাঁ, বনের খবরটা নিলাম আমরা। বনের ভিতরে অনেক রকমের মজার মজার জিনিস আমরা শিখতে পারলাম। কি পারলে তো? হ্যাঁ স্যার। স্যার, হুম। আমাদের সিলেবাসে এই গল্পটা নেই, সেকেন্ড টার্মে আছে। ফার্স্ট টার্মে নেই? না স্যার, বনভোজন অবধি শেষ।
বনভোজন অবধি শেষ না, তো তোমাদের আছে 63 পেজ অবধি। বলে দিয়েছে স্কুল থেকে? হ্যাঁ স্যার, ডায়েরিতেই লেখা আছে। তোমার ডায়েরিতে একটু ছবি দিও তো, যে পাতাটায় লেখা আছে। হ্যাঁ, বাংলা সিলেবাসটা আমাকে একটু দেবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। মানে কত দূর থেকে কত দূর লেখা আছে। বাংলাটা আমার হবে 63 পৃষ্ঠা থেকে, ইংরেজিটা হবে 44 পৃষ্ঠা থেকে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি একবার চেক করে নিই সত্যি সত্যি তুমি বলছো কিনা, না আমার ভুল হচ্ছে কিছু একটা, দেখে নিই তো। এই গল্পটা তোমাদের সেকেন্ড পর্বে আছে? হ্যাঁ স্যার। 1 সেকেন্ড দাঁড়াও, আমি দেখে নিচ্ছি এক্ষুনি। এই তো ক্লাস 4 এর পাতা 63 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে। 63 নম্বর পৃষ্ঠা মানে তো অনেক দূর। দাঁড়াও না। প্রায় এত দূর অব্দি, সত্যি চাওয়া পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ওই ছবিটা পাঠাও আর আমিও দেখছি কি আছে। না ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আমরা একটু অঙ্কটাও আলোচনা করবো আজকে। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, হ্যাঁ স্যার। তোমাদের স্কুলে বলেছে কত দূর অব্দি বাংলা পরীক্ষা হবে? হ্যাঁ স্যার, কত দূর? 63 পেজ অব্দি। 63 পেজ অব্দি, তো ঠিকই আছে। আমরা আমরা আজকে করলাম। আজকে বনের খবরটা বুঝতে পারলে পড়াটা? হ্যাঁ স্যার। আচ্ছা, একবার ভালো করে পড়ে নেবে আর একবার রিভাইজ দেখে নিও। হ্যাঁ, ভিডিওটা কোনো কোশ্চেন জানতে বা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, চলো আমরা হ্যাঁ একটু স্যার। অঙ্ক করি। অঙ্ক করবে না? হ্যাঁ। একটু করবো, এই 15-20 মিনিট অঙ্কটা করবো, বেশিক্ষণ করবো না। ঠিক আছে, আমরা কত নম্বর পেজ অব্দি দেখেছিলাম অঙ্কটা বাবু? 61। 61। আমরা এবার 62 পেজ থেকে দেখবো। আমাদের 72 নম্বর পেজ অব্দি পড়বে, মানে আর 10টা পেজ বাকি আছে, যদি একটু এগিয়ে নিতে পারি। তো দেখো, পাড়ায় ক্রিকেট খেলায় প্রথম দিনে 1178 জন এবং পরের দিন 1222 জন খেলা দেখতে এসেছে। দুদিনে মোট কতজন এসেছে? কি করে করব? আমরা নর্মালি যোগ করে করতে পারি। আমরা লিখে দিতে পারি 1178 যুক্ত 1222। এটাকে আমরা যোগ করে নিতে পারি। আবার আমরা হাজারেরটাকে যোগ করতে পারি। বলো। 10-এর শূন্য হবে। শূন্য হাতে থাকে 1, 10-এর শূন্য হাতে থাকে 1, এটা 4, এটা 2, তাহলে 2400। তাহলে এবার কত রকম ভাবে 2400 করা যায়, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে 1900 আর 500 করতে পারি। হ্যাঁ। 1900 থেকে যদি 1900 সঙ্গে 500 যোগ করলে আমাদের 2400 হবে। তাহলে প্রথম দিন এসেছিল 1900, পরের দিন 500 এসছে, তাহলেও 2400 হবে। হবে না? হ্যাঁ। হ্যাঁ স্যার। 6000 থেকে আমরা কত কম বলতে পারি? যে কলকাতার মাঠে 6000 এসেছিল, আমাদের গ্রামে এসছে 6000 মাইনাস 4000, 4600, তাহলেও তো 2400 হয় না? হ্যাঁ স্যার। তাহলে এই 2400টাকে বিভিন্ন রকম যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাতে হবে। আগে আমরা যেমন 10কে আমরা বিভিন্ন রকম ভাবে দেখিয়েছিলাম ছোটবেলায়, মনে আছে ক্লাস 2-3-তে? হ্যাঁ স্যার। 5 গুণিত 2 করেছিলাম, 8 যোগ 2 করেছিলাম, 7 যোগ 3 করেছিলাম, 12 বিয়োগ 2 করেছিলাম। ঠিক একই রকম 2400 বানাচ্ছি আমরা বিভিন্ন রকম ভাবে। এবার কতকে 3 দিয়ে 800 করে যদি 3 দিন খেলা দেখতে আসতো, তাহলে 2400 হতো না? হ্যাঁ হতো। আবার 7200-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতাম, তাহলে 2400 হতো। হ্যাঁ। আচ্ছা, কত থেকে 7500 বাদ দিয়ে 750 বাদ দিলে 2400 হবে? তাহলে 2400 থেকে 750 যোগ করে দিতে হবে, তাই না? তাহলে এখানে 50, 50 7 4 11, 1 হাত থেকে 1 3, 3150-এর সঙ্গে যদি 750 বিয়োগ করে দিই, তাহলে 2400 হবে। হ্যাঁ। তাহলে আমরা 2400 যেমন বানাতে পারলাম, এবার অনেক রকমের সংখ্যা বানাবো। দেখো এখানে কি করেছে, 24টাকে এখানে দেখো 20 + 4-এ ভাগ করেছে,
39টাকে 30 প্লাস 9 ভাগ করেছে, আর 20 20 30-এ 50 করেছে, এই 20-তে আর 30-এ 50 হয়েছে, আর 9 আর 5-এ 13 হয়েছে। এরকম ভাবে আমরা ভাগ ভাগ করেও যোগটা করতে পারি। এতে কিন্তু হ্যাঁ। একটু সহজ হলেও একটু খাটনিটা বেশি হয়, আমরা তো নর্মালি করতে পারছি, যারা করতে হ্যাঁ। পারে না তাদের জন্য ওটা ঠিক আছে। দেখো এখানে কি করতে হবে আমাদেরকে, আচ্ছা যেটা ফাঁকা আছে 63 থেকে 39 বিয়োগ করতে হবে, তাহলে কি করে করবো? 63 থেকে 63 মানে 60, 60 আর 3, 7 যুক্ত 3 আর এখানে 30 আর 9, যুক্ত 30 যোগ 9, এটা এই দুটো দল। এবার হ্যাঁ। 60 থেকে 30 বাদ দিলে 30 হয়, এটাতে আর এটাতে করলাম বিয়োগ। হ্যাঁ। এবার এবার 3 থেকে তো 9 বাদ দেওয়া যায় না নাকি? হ্যাঁ 3 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে না। 30-এর থেকে আমি 20 আর এখানে 10 ধরলাম, আর এখানে 3 আছে, আর এখানে বিয়োগ 9, তাহলে এবার আমাদের এখানে 20 পড়ে থাকলো, 9 আর 4 13 হয়ে গেল, 13 থেকে 9 বাদ দিলে 4, মানে হয়ে গেল 20 প্লাস 4 সমান 24। আমরা এমনি যদি করি তাহলে আমাদের 24 হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা 76 থেকে 49 ঠিক একইভাবে আমরা দুরকম ভাবে করতে পারি। 76 লিখে দিয়ে 49 বিয়োগ করতে পারি, আর একটা ভাবে করতে পারি 76 মানে 70 প্লাস 6, আর 49-এ 40 প্লাস 9, এই দুটোকে বিয়োগ করতে পারি। 70 থেকে 40 বাদ দিলে 30, আর 6 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে 30 থেকে 10 ধার নিতে হবে, এখানে 20, আর এখানে 6টা হয়ে যাবে 16, তাহলে এখানে 7, তাহলে 20 আর 7 এখানে 2 হ্যাঁ 27 হবে, ঠিক আছে? তো এইটা বাবু তুমি একটু করো, নিজে নিজে করো, নিয়ে আমাকে কমেন্টে উত্তরটা দাও। এটা এই অঙ্কটা আমি করতে দিলাম, যেভাবে খুশি করতে পারো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার কত দাগেরটা? 7-এর দাগেরটা। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সৃজিতা, হ্যাঁ স্যার। 6-এর দাগেরটা দেখো তো, 6-এর দাগেরটা হ্যাঁ দেখতে পাচ্ছ? 6-এর দাগেরটা হ্যাঁ, কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে হবে। তো যোগ করবো আমরা দুটো পদ্ধতিতে করবো, আমরা একই সঙ্গে দুটো পদ্ধতি করব, যেটা যার ভালো লাগে সেই পদ্ধতিতে করতে পারো। আমরা একটা প্রথমে বাম দিকে আমরা করব, যে পদ্ধতিটা এক্ষুনি শিখলাম, 6-এরটা আমি করতে বলেছি। 529, 529 মানে কত? 500 আছে, 20 আছে, আর 9 আছে, তাই না বলো? হ্যাঁ এর থেকে বাদ দিব 200, যোগ করবো 271। 200 মানে 200 আছে, 70 আছে, আর 1 আছে, তাই না বলো? হ্যাঁ তাহলে আমার 500 আর 200 সবে সবে যোগ করছি। 500 আর 200 কত হয়? 700 হয় না? হ্যাঁ 10 যোগ করছি, 20 আর 200 কত হয়? 90 হয় না? শুনতে পাচ্ছি না। 20 আর 70 90 হয় না? 20 আর 70, হ্যাঁ। আর 9 আর 1 10 হয়। তাহলে এবার সবগুলোকে যোগ করো, 70 প্লাস 90 প্লাস 10, 90 প্লাস 10 100 হয়ে যায়, 100 আর 700 800 হয়ে যায়। তাহলে ফাইনাল রেজাল্ট হবে এখানে 800। কত হবে এটা? 800। তাহলে আমরা যদি ওপর নিচে লিখে করি 529, তার সঙ্গে 271 যোগ করি, 9 এর 1 10 এর 0 হাতে রইলো 1, 7 3 10 এর 0 হাতে রইলো 1, 5 আর 3 8, এখানে 800 হয়ে যাচ্ছে। তাহলে আমার এই পদ্ধতিতে করলেও 800 হচ্ছে, এই পদ্ধতিতেও 800 হচ্ছে। বুঝতে পারছো তো? যেটা সুবিধা সেটা করতে হবে। তুমি 9-এরটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। কয়েকটা বললাম? 9টা। 9-এরটা দেখো, 3643 থেকে 2999, এবার বাদ দিতে হবে। 3 থেকে 9 বাদ দেওয়া যায় না, যায় কি? না। তাহলে 3টা কেটে আমি এখান থেকে 1 ধার নিব, এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 13। বুঝতে পারলে এইটুকু? হ্যাঁ মানে 4 থেকে 1 ধার নিলাম, 4টা বনে গেল 3, 4টা হয়ে গেল 3, আর এই 13টা, এই 3টা হয়ে গেল 10 ধার পেয়েও হয়ে গেল 13। 13 থেকে 9 বাদ দিলে হয়ে গেল 4। বুঝতে পারছো? হ্যাঁ
এবার এই 3 থেকে এই 9টা বাদ দেওয়া যায় না, এই 6 থেকে এক ধার নিলে 6টা হয়ে গেল 5, আর এই 3টা হয়ে গেল 13। 13 থেকে 9 বাদ দিলে আবার 4। 4 এবার 5 থেকে 9 বাদ দেওয়া যায় না, তো 5টা হয়ে গেল, এখান থেকে ধার নিয়ে হয়ে গেল 15। 15 থেকে 9 বাদ দিলে 6। তাহলে ফাইনাল অ্যান্সার ইজ 644। 644। এবার যদি আমরা ভাঙা পদ্ধতিতে করতাম তাহলে আমরা কিভাবে করতাম? 3000 স্থানীয় মানে ভেঙে নিতাম, 3640 আর 3। এবার ভাঙতাম 2000 990 9 একক। তাহলে এবার দেখো এখানে যদি 40 থেকে আমরা 10 ধার নিতাম তাহলে এটা হতো 30, হ্যাঁ 30। আর এটা হয়ে যেত 13, তাহলে আমাদের এখানে হয়ে যেত 4। আর এইখানে দেখো থেকে যায় না, এখান থেকে 100 ধার নিলে এটা হয়ে যেত 500, আর এখানে হয়ে যেত 130। 130 মানে এখানে 40 হতো, 500 থেকে যায় না, সেই জন্য 500টা হয়ে যেত। এখান থেকে 1000 ধার নিতে হতো, এটা হয়ে যেত 2000, আর এখানে হয়ে যেত 1500, তাহলে এখানে হতো 1500, এখানে হতো 600। 600। এবার এখানে 2000 2000 মিলে গেল, তাহলে 6 40 আর 4, 6 40 আর 4 কত হয়? 644, 44। তাই না? হ্যাঁ এইভাবে করা যায়। দেখো তো এখানে পড়ো, এই গল্পটা পড়ো। আজ বাড়ি রং হবে। আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5000 টাকা ব্যাংক থেকে তুললো। মা সেই টাকা থেকে 1300 টাকা দামের দুটো রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা 600 টাকার রঙের রং মিস্ত্রিকে মিস্ত্রি। দিলেন। তাহলে মা কত টাকা বাজার থেকে মানে ব্যাংক থেকে তুললো? 5000 টাকা, তাই তো? এবার খরচ করলো, মা কি করলো? 1300 টাকা দামের 2 কৌটো রং কিনলো, তাই না বলো? তাহলে 1300-কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 1300 দুগুণে 13 দুগুণে 26 হয়, আর দুটো শূন্য এখানে বসিয়ে দেবো, 2600 টাকার। তাহলে রং কিনেছে কত টাকা? 2600 টাকার। আর মিস্ত্রিকে দিলে কত টাকা? মিস্ত্রিকে দিল 600 টাকা। 600 টাকার সঙ্গে 2600 টাকা যোগ করলে কত হয়? 600 টাকার সঙ্গে 3200 টাকা। কত টাকা হয়? 3200। আর তাহলে এখানে আমাদের গুণটা করতে হবে, 1300-কে আমরা 2 দিয়ে গুণ করলে 2600 হবে। তাহলে মায়ের কাছে আর কত টাকা থাকবে? 5000 টাকা তুলেছে, 3200 টাকা খরচা হয়ে গেল, তাহলে আর কত থাকবে? 5000 থেকে আমরা বাদ দিব 3200 টাকা। 3200 টাকা বাদ। 8 মার কাছে আর 1800 টাকা থাকবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এই অঙ্কটা করার চেষ্টা করো, হ্যাঁ এইটুকুটা করার চেষ্টা করো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ মিলি বলো, মিলি বলো। হ্যাঁ স্যার। এক একটা দেখো, মেঘনার কাছে 1200 টাকা। মেঘনার কাছে 1200 টাকা আছে। সে 450 টাকার মায়ের শাড়ি, 425 টাকার বাবার পাঞ্জাবি ও 350 টাকার ভাইয়ের জামা কিনবে। মেঘনার আরো কত টাকার দরকার আছে দেখি। তাহলে কি কি করবে?
মেঘনা 1200 টাকা দামের কি কিনবে? মেঘনার কাছে আছে 1200 টাকা। এবার মেঘনা কি কি কিনছে দেখো। 450 টাকার মায়ের শাড়ি কিনবে, তাহলে একটা ঘরে লিখলাম 450। বাবার পাঞ্জাবি কত টাকা কিনবে? 425 টাকায়। কত টাকায়? 425। আর ভাইয়ের জামা কিনবে 350 টাকায়। তাহলে এগুলো সব খরচা, তাহলে এই খরচাগুলো যোগ হবে না? কত কত খরচা হলো যোগ হবে, তাই না মিলি? শুনতে পাচ্ছ না মিলি? তাহলে 5 আর 0-তে যোগ করলে 5 হবে। 5 আর 2, 5 আর 5 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 9 আর 3 12, তাহলে 1225 টাকা খরচা হয়ে গেল। আর ছিল কত মিলি তোমার কাছে? হ্যাঁ, কিন্তু মেঘনার কাছে আছে 1200 টাকা। কত টাকা কমলো? খরচা হচ্ছে 1225 টাকা, আর ওর কাছে আছে 1200 টাকা। তাহলে 25 টাকা আমার আরো দরকার, তাই না বলো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ডুয়েটটা দেখো, ডুয়েটটা 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি প্রতি মাসে একই পরিমাণে টাকা জমাতে শুরু করলাম। 7 মাস পরে কিনি, তাহলে মাসে কত টাকা করে জমিয়েছি? 7 মাসে কত টাকা জমালাম? 1400 টাকা। তবেই তো সাইকেলটা দেবে আমাকে। তাহলে 1400 টাকা কত মাসে জমালাম? 7 মাসে। তাহলে 7 দিয়ে ভাগ করলে 1 মাসে পেয়ে যাবো, হবো না? তাহলে শুধু 14 টাকা যদি 7 দিয়ে ভাগ করে 2, তাহলে এখানে 14 লিখে দিলাম, আর 200 আছে, এখানে চলে গেল 200। তাহলে প্রতি মাসে করতে গেলে আমরা পাবো 1400-কে ভাগ করব 7 দিয়ে, তাহলে আমরা পাবো 200 টাকা করে প্রতি মাসে জমিয়েছে। প্রতি মাসে 200 টাকা জমিয়ে সাইকেল কিনেছে। তুমি এরকম বড় কিছু করেছো টাকা পয়সা জমিয়ে? না স্যার। করবে, জমানো ভালো, গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস, সুঅভ্যাস। ঠিক আছে দিদি? একবার জমিয়েছিলাম। এখন জমাবে, আবার জমাবে 10 টাকা 5 টাকা করে জমাবে, দেখবে অনেক টাকা হয়ে যাবে। আমাদের এখানে একটা ছেলে ছিল, ছেলেটা 7 বছর থেকে জমাতো। 7 বছর থেকে যে যা দিত জমাতো। প্রথম বছরে ওর 150 টাকা হয়েছিল, পরের বছর একটু বড় হলো, লোকে আরো বেশি টাকা দিল, বা আমার দিলেই জমিয়েছিল, তো 750 টাকা জমিয়েছিল দ্বিতীয় বছর। ওর বয়স যখন 8, ওর বয়স যখন 9, তখন ওর টাকা 1500 টাকা হয়ে গেছিল। যখন ওর বয়স 10, তখন ওর কাছে, ও তখন মাসে মাসে জমাতে শুরু করেছিল। হ্যাঁ, তো ও তখন বছরে 3000 টাকা হয়ে গেল। আর 10 বছর বয়সে ওর কাছে 3000। পরের বছর 11 বছরে ওর তখন 7000 টাকা হয়ে গেছিল। এবার যখন ও মাধ্যমিক পরীক্ষা দিল, তখন ওর কাছে 25,000 টাকা আছে। মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নাম্বার পায়নি, ও কি করলো, 25,000 টাকা দিয়ে একটা পোল্ট্রির ব্যবসা করলো, পোল্ট্রি কাটার। আজকে ওই পোল্ট্রি কাটার ব্যবসাটা এত ভালো চলছে, প্রচুর টাকা ইনকাম করছে। বুঝতে পারছো তো? নিজের পায়ে দাঁড়াতে হয় জমিয়ে জমিয়ে। মিলি, বুঝতে পারছো কথাগুলো? আজকে তুমি যদি জমাতে পারো, তবেই তো তোমার না বুকে বল থাকবে। কখনো বাবার দরকার হতে পারে, মায়ের দরকার হতে পারে, তখন আমরা মাকে হেল্প করতে পারবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ মিলি, আজকে শেষ করব। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ ঈশান, ঈশান, হ্যাঁ স্যার। এই 3-এর অঙ্কটা করে দাও তো একটু। 3-এর অঙ্কটা এখানে বলেছেন, রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনলেন। একটি বইয়ের দাম কত হবে দেখি। তাহলে আগে 800 টাকা ছিল আর 1000 টাকা দিলেন, তাহলে মোট কত টাকা হলো রিনির কাছে? হবে 1800 টাকা। 1800 টাকা থেকে 1800 টাকা। এবার 1800 টাকাতে কটা বই কিনবে? 9টা বই কিনবে। 9টা বই 1800-কে 9 দিয়ে ভাগ করব, ভাগ করতে হবে। 9 দুগুণে 9 দুগুণে 18। 18 হয়ে গেল। এবার শূন্যর ভাগ তো নেই আমার, শূন্যর কিছু, সেই জন্য এখানে দুটো শূন্য বসে যাবে। আমরা জেনেছিলাম যে ভাগের ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যাটা ভাগে মিলে যায়, তার পাশে ভাগফলের পাশে শূন্য দিয়ে দিলে হয়ে যাবে, বলেছিলাম না? হ্যাঁ স্যার। গুণের ক্ষেত্রেও বলেছিলাম যে মোট যতগুলো শূন্য থাকবে বসিয়ে দিতে হবে। যেমন 2-20-কে আমরা যদি 50 দিয়ে গুণ করি, তাহলে 5-কে 2 দিয়ে গুণ করবো, 5 10-এ 5 দুগুণে 10,
আর এখানে 20-এর একটা শূন্য আছে, 50-এর একটা শূন্য আছে, তাহলে আমাদের 5000 হয়ে গেল। আমি বলেছিলাম যে গুণ করব সংখ্যাকে, সংখ্যার গুণফল যা হবে তার পাশে যতগুলো সংখ্যা থাকবে শূন্য থাকবে বসিয়ে দেবো। ভাগের ক্ষেত্রে আমরা বললাম যে কোনো পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য থাকে, পূর্ণ সংখ্যাটাকে ভাগ যদি চলে যায়, তাহলে এই শূন্যগুলো পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা 9 দিয়ে যখন 1800-কে ভাগ করছি, 9 দুগুণে 18 হয়ে যাচ্ছে, তারপরে দুটো শূন্য বসিয়ে দিলেই আমার ভাগফলটা হয়ে গেল, হচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, 4-এরটা দেখো, এটাই শেষ করবো আজকে। স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছে। তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স দরকার হিসাব করি। তাহলে মোট এসছে কতজন? 2128 জন। তার মধ্যে শিশু বড় মানুষ কত? 931 জন। 931 জন স্যার, বিয়োগ করতে মোট লোক থেকে যদি আমরা 931 বাদ দিই, তাহলে তো সেটা শিশুর সংখ্যা। শিশুর সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ করবো, তাই না বলো? হ্যাঁ স্যার। আমাদের মোট লোক হচ্ছে 2128 জন। এর থেকে আমরা বড় মানুষটা বাদ দিয়ে দিলাম, তাহলে 2128 জন থেকে বড় মানুষটা বাদ দিলে পড়ে থাকলো শিশু। তাহলে এই সংখ্যাটা যেটা হবে বিয়োগ করে, সেটা কিসের সংখ্যা নির্ধারণ করবে? শিশু। শিশু। আর সেই এবার তাহলে শিশুকে আমরা 4 দিয়ে গুণ করব। এবার এখানে বিয়োগটা করতে হবে আমাদের। 2128 থেকে আমরা 931 বাদ দিব, 9 2 9 3 1। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, 12 থেকে 3 বাদ দিলে 9, 11 থেকে এখানে 10 বাদ দিলে কত হবে? 11 থেকে 10 বাদ দিলে 1, আর এখানে 1। 1197 জন ছিল শিশু। একে আমরা 4 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ। 4 7 28, 8 হাত থেকে 2, 4 9 36, 2 38, 8 থেকে 3, 4 একে 4 আর 3 7, 4 একে 4। তাহলে কতটা লজেন্স লাগবে? 4788টি লজেন্স লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে ঈশান, গুড নাইট, বাই বাই। গুড নাইট স্যার। ওকে সুকন্যা, আজকে আর বাড়াচ্ছি না, এই 5 নম্বরের অঙ্কটা করবে সবাই। হ্যাঁ, বাই বাই। বাই বাই স্যার, অঙ্কটা করেছি। ওই অঙ্কটা বলো, কত হয়েছে উত্তর? 5884। কয়েকটা বলেছিলাম যে তোমাকে? 7টা। ঠিক ঠিক হয়েছে। ঠিক আছে, এই 5-এরটা এবার করতে দিলাম, সবাই করবে। আমি কিন্তু পরের দিন সবার কাছে জানতে চাইবো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, ওম শান্তি, গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই।